আজকে আমরা কথা বলবো খুবই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা আমরা দেখি খুঁতখুঁতে স্বভাব, এটা খারাপ নাকি ভালো, এবং কতখানি খুঁতখুঁতে স্বভাব থাকা খারাপ হতে পারে এবং কতখানি খুঁতখুঁতে স্বভাব সহনীয় পর্যায়ে, সেটা নিয়ে দর্শক আজকে কথা বলবো। এটা কি আপা অনেকটা কি ওসিডি পর্যায়ের নাকি খুঁতখুঁতে স্বভাব? হ্যাঁ, অনেকটাই। যে কোনো কিছুই আসলে সেটা বিষণ্ণতা হোক, উদ্বেগ হোক, অথবা ধরেন খুঁতখুঁতে স্বভাবটাই আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, এগুলো সবই কিন্তু মানুষের মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া, তাই না? সব মানুষের মধ্যে কিছু না কিছু এগুলা থাকবেই। কিন্তু আমরা সমস্যা তখনই বলবো সেটা যখন আয়ত্তের বাইরে চলে যাবে, অথবা সেই পার্টিকুলার জিনিসটা, ধরেন খুঁতখুঁতে স্বভাব নিয়ে আমরা আজকে কথা বলছি, এটা যখন তার ব্যক্তি নিজের অথবা তার পরিবারের আশেপাশের মানুষের একটু কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, বা স্বাভাবিক লাইফ ব্যাহত করবে এবং তার হয়তো অ্যাচিভমেন্টসগুলো কমে যাবে এই স্বভাবটার কারণে। তো তখনই আমরা কিন্তু তখন এটাকে একটা সমস্যা বলে চিহ্নিত করব। সমস্যা, বা এই সমস্যা কি শুধু সমস্যা বলে চিহ্নিত করবেন, নাকি এটাকে আপনি একটা রোগও বলবেন? খুঁতখুঁতে স্বভাবটাকে রোগও বলবো আমরা। যখন রোগ আমরা কখন বলি, যখন আমাদের কিন্তু ডায়াগনস্টিক কিছু ক্রাইটেরিয়া থাকে, একদম যখন আমাদের ক্রাইটেরিয়াতে মিলে যায়, আমরা যখন ওটার মধ্যে সেট করতে পারি, তখনই কিন্তু রোগ বলি। মানে আমার কাছে একজন কেউ একটু সমস্যা নিয়ে আসলো বলেই যে আমরা তাকে রোগ বলে দিব বা রোগের পর্যায়ে ফেলে দিব তা না, কিন্তু আমাদের একদম ডিফাইন্ড ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখন উনি রোগে ভুগছেন এবং তার আসলেই সাহায্য প্রয়োজন। আপা, এই খুঁতখুঁতে স্বভাব বা ওসিডি যেটাকে আমরা বলি না কেন, এগুলো কি নিজেকে ঠিক করা সম্ভব, নাকি ডাক্তারের বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতেই হয়? এটা মাত্রার উপর ডিপেন্ড করে আসলে, যে কতটুকু মাত্রায় আছে। আমরা এটাকে ভাগ করি মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম। আবার ইনসাইট বলে একটা কথা আছে, যেটা আমরা মনোরোগের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে যে ব্যক্তিটা ভুগছে সে আসলে তার সমস্যাটা কতটুকু বুঝতে পারছে, আসলে কিছু বুঝতে পারছে কি পারছে না। কারণ সে যদি নিজের সমস্যাটা বুঝে, তাহলে সে সাহায্যের জন্য এগিয়ে আসবে। আর যদি সে না বুঝে যে না আমি ভুগছি বা আমি অন্যদের কষ্টের কারণ হচ্ছি, তাহলে কিন্তু সে সাহায্য চাইবে না বা চিকিৎসা দিলেও নিতে চাইবে না, কিন্তু আরো সমস্যার কারণ হয়ে যাবে। অ্যাবসলিউটলি। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে খুঁতখুঁতে স্বভাব বা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাই বলেন না কেন, এটা একটা অ্যাডাল্ট মানুষ তার কিন্তু বুঝতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ আপা, আমাদের চারপাশে যারা আছে, যাদের স্বভাবটা আছে বা যে কোনো ধরনের মানসিক সমস্যা আছে, তারা কিন্তু মেনে নিতে চায় না যে তাদের মানসিক সমস্যা আছে, খুব সিভিয়ার লেভেলে না গেলে। এবং যতক্ষণে সিভিয়ার লেভেলে চলে যায়, ততক্ষণে ওটা শুধু ওষুধের মাধ্যমে বা শুধু কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু সারানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপর এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, বাট তার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে ওসিডি সম্পর্কে আমার মনে হয় কম বেশি সবাই এখন জানে, এখন মানুষটা অনেক সচেতন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। বাট হোয়াট ইজ ওসিপিডি? আচ্ছা, ওসিডি আর ওসিপিডিটা কিন্তু খুব কাছাকাছি দুটো সমস্যা। একটা রোগ আর একটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। ওসিডি সেটা হচ্ছে যে আমরা যেটা সূচিবাই যেটাকে বাংলায় বলি, বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা অ্যাকচুয়ালি একটা মানে রোগ। ধরেন এটা একটা অনসেট থাকবে, যে মানুষটার এই সমস্যাটা ছিল না আগে, হঠাৎ করে সে বলবে যে গত 1 বছর যাবত অথবা গত 6 মাস যাবত অথবা 3 মাস, যাই হোক একটা পার্টিকুলার পিরিয়ড অনসেট থাকবে যে তখন থেকে আমার এই সমস্যাটা শুরু হয়েছে, এর আগে ছিল না। তাহলে এটা হচ্ছে ওসিডি। আরও কিছু ক্রাইটেরিয়া থাকবে, তার মধ্যে একটা হচ্ছে রিপিটেটিভ, তার একই ধরনের চিন্তা, ইমেজ বা কল্পনা আসবে, এবং সেটাকে বন্ধ করতে যেয়ে, প্রিভেন্ট করতে যেয়ে সে কিছু কাজ করবে যে যেন এটা না আসে, তাকে বদার না করে, সেটাকে আমরা বলি কম্পালশন। এবং এই অবসেশন, কম্পালশন এগুলো নিয়ে তার দিনের অনেকটা সময় ব্যয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং দ্যাট ইজ মোর দ্যান 1 আওয়ার। 1 ঘন্টার বেশি সময় যদি সে এইসব কাজের মধ্যে ব্যয় করে এবং দেখা যায় যে সময় নষ্ট হচ্ছে, তো আমরা এটাকে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে ফেলি। অ্যান্ড হচ্ছে যে তার মানে ডেইলি যে অ্যাক্টিভিটিস সেগুলো দেখা যাবে কমে আসতেছে, তার অ্যাচিভমেন্টসগুলো কমে আসতেছে, তার কাজের মনোযোগ কমে আসতেছে, মানে দ্যাট ইজ ফাংশনাল ডিটেরিওরেশন আমরা বলি অনেকখানি। তো এই কয়েকটা ক্রাইটেরিয়া থাকলে আমরা ওসিডি বলি। আর অন্যদিকে ওসিপিডিটা হচ্ছে যে এটা একটা ব্যক্তিত্বের সমস্যা, পার্সোনালিটি প্রবলেম। অ্যাকচুয়ালি পার্সোনালিটি বা ব্যক্তিত্ব তো অনেক আগে থেকেই শুরু হয়, যেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, আমাদের চাইল্ডহুড অ্যাডোলেসেন্ট, তখন থেকে কিন্তু একটা ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হতে শুরু হয়। এবং এটা তার আমি বলবো যে ব্যক্তিত্বের মধ্যেই থাকে ব্যাপারটা, যে সে একটু পারফেকশনিস্ট, সব কিছু টাইমলি চায়, একটু ঠিকঠাক চায়, গোছানো চায়,
পরিপাটি চায়, অনেক অনেক থাকে না আমাদের আশেপাশে এরকম ব্যক্তিত্ব। তো কিন্তু এটা যখন সামান্য ব্যক্তিত্বর আমরা ডিসঅর্ডার বলবো তখনই যখন সেটা কিছু এই ব্যক্তিত্বের যে নেচারগুলো সেগুলো অনেকটা তার জন্য একটু কষ্টদায়ক যতটা না, তার আশেপাশের মানুষের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায়। কারণ হ্যাঁ ধরেন বাসায় মা বা যে ফ্যামিলি মেম্বার যে গার্জেন সে যদি একটু এরকম পারফেকশনিজম শো করে তাহলে বাচ্চাদের জন্য একটু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় সেটা মেইনটেইন করা। অ্যাবসলিউটলি। আপা যখন একটা মানুষ জানছে যে তার ওসিডি আছে বা সূচিবায়ু আছে বা খুঁতখুঁতে সব চরম পর্যায়ের আছে, সেটা জানার পর অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে তো আমি বলবো বেশিরভাগ মানুষ একটু দেরি করেই যায় সাইকিয়াট্রিস্টের কাছে বা সাইকোলজিস্টের কাছে, যেটাই বলি না কেন। তো তখন আবার একটা মানুষ যখন জানছে যে আমার ওসিডি আছে এবং এটা নিয়ে আমি মোটামুটি সমস্যায় ভুগছি, তখন তার নিজে কি করণীয় ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত? তো আসলে প্রথমে যেটা বলছিলাম যে ইনসাইট আছে কিনা, পেশেন্ট আসলে নিজে বুঝে কিনা যে আমার যাওয়া উচিত বা আমি ট্রিটমেন্ট নিতে চাই বা আমার সমস্যা হচ্ছে বা আমি অন্যের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছি, সেটা সে যদি নিজে বুঝতে পারে তাহলে তো সে নিজেই হেল্প সিক করবে। কারণ হচ্ছে যে এই থটগুলো আসলে এত বেশি ডিস্টার্বিং হয়, খুব মানে প্রবলেম করে, যে ভুগছে সে নিজেও কিন্তু চায় না যে এই চিন্তাগুলো আমার মাথায় আসুক। মানে মোস্ট কমনলি যেটা আসে সেটা হচ্ছে যে ডার্ট নিয়ে, যে ধরেন পেশেন্টের মনে হয় যে আমার হাতে ময়লা লেগে আছে, বারবার এই চিন্তাটা তাকে ডিস্টার্ব করছে। চিন্তা ধারা আমরা এটাতে আসবো যে রিপিটিভ যে চিন্তা করছে, বাট আমার ফোনের পর আমি আবারও আপনার কাছে ফিরে আসবো। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, ইসলাম। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি একজন বলুন, আপনার বাচ্চা যদি বলতে। হ্যাঁ টিভিতে দেখা যাচ্ছে, তোমাকেও টিভিতে পরে দেখা যাবে, বাট তার আগে একটু শুনে নি কি সমস্যা রয়েছে। বাট দর্শক আপনি যখন জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি কি ধরনের সমস্যা ফেস করছেন। দর্শক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইনফ্যাক্ট হ্যাঁ, আমার মনে আছে ছোটবেলায় টিভিতে যদি কখনো কোনো ফোন দিতাম খুব এক্সাইটেড হয়ে যেতাম, আমার গলার ভয়েস শোনা যাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনি আমাদের সাথে থাকলে একটু প্লিজ বলুন কি ধরনের সমস্যা ফেস করছেন। আমার মনে হয় আপাতত বাচ্চাটা অনেক এক্সাইটেড, উনি হয়তো বা সমস্যাটার কথা বলতে পারেনি, বাট আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকবো। যদি কোনো ধরনের মানসিক ধরনের সমস্যা আপনাদের থেকে থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। এবং আজকের বিষয় হচ্ছে খুঁতখুঁতে স্বভাব বা সূচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবং এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন, বা তাছাড়া যে কোনো ধরনের মেন্টাল সমস্যা যদি থেকে থাকে তাহলে আমাদের যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার আমাদের কল দিতে পারেন। আমাদের সাথে আজকে রয়েছেন ডাক্তার নাসিম জাহান আপা, আমাদেরকে জানাচ্ছেন। আপা আপনি ঠিক যেই জায়গাটায় ছিলেন যে ওসিডি যখন হয়, যে ময়লা লেগে থাকলে বারবার চিন্তা হয় আমার মনে হয় হাত ধুতে হবে। জি, এই চিন্তাটাই কিন্তু আসলে মেইন, যে মানে মনে হয় যে রিপিটেটিভলি থটটা আসে এবং এই চিন্তাটা আমি নিতে পারি না। তো আমি চাচ্ছি না যে চিন্তাটা আসুক, এটা আমরা বলি রিপিটেটিভ ইন্ট্রুসিভ থট, মানে আমি না চাইতেও চিন্তাটা আমার মধ্যে বারবার চলে আসছে। সো আমি ধরেন একটা কিছু মনোযোগ দিয়ে করছি, তখন সেটা তো আমি করতে পারছি না, আসলে বারবার ওই থটটা এসে ডিস্টার্ব করছে। এবং এই থটটাকে থামাতে যেয়ে তখন দেখা যায় যে আমি একটা কাজ করলাম, হাতটা ধুয়ে ফেললাম, যে তাকে আমার চিন্তাটা বন্ধ হোক, কিন্তু দেখা যায় যে একটু পরে আবার সেই থটটা আসা শুরু হলো, আবার সে হাত ধোয়া শুরু করলো। সো এরকম যেখানে হয়তো একবার ধুলেই চলতো সেখানে সে 10 বার 20 বারও হাত ধুয়ে ফেলতেছে, এবং হাত ধুতেই আছে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। সো এই যে তার দেখা যায় যে ওইটা নিয়ে তার সময়টা নষ্ট হচ্ছে। সো এই কিন্তু তার মনে তো যে আমাকে অ্যাংজাইটি ফ্রি থাকতে হবে, আমাকে এটা করে ঠিক হতে হবে। সো অন্য কেউ যদি বলে যে তুমি অনেক বেশি ধুচ্ছ, সে তো অনেক সময় মানতে চায় না, কারণ তার ইনসাইট থাকে না। সো যখন সে যাবে, যদি সে ভুগে এবং তার ইনসাইট থাকে যে হ্যাঁ আমি আসলে চাচ্ছি না এতক্ষণ করতে, কিন্তু আমাকে করতেই হচ্ছে, আমার তো কাজ নষ্ট হচ্ছে, তখন সে চাইবে যে হ্যাঁ আমি হেল্প চাই, আমাকে ডাক্তারের কাছে দিতে হবে। কিন্তু এটা যদি বাড়তে থাকে, ধরেন ফ্যামিলি মেম্বাররা খেয়াল করলো না, আচ্ছা দুচ্ছে ধোক, সমস্যা কি, বা ওর যে এটার জন্য তার পিছায় পড়তেছে কাজে সেটা হয়তো অতটা খেয়াল করলো না, তাহলে কিন্তু সে জিনিসটা বাড়তেই থাকবে। রোগটা সিভিয়ার পর্যায়ে চলে গেলে তখন দেখা যায় যে ওই যে ইনসাইট লস্ট হতে শুরু করে, তখন দেখা যায় ট্রিটমেন্ট পেশেন্ট নিজের থেকে এগিয়ে আসে, সেটা আর হয় না। তো এনিওয়ে, হয় পেশেন্টকে আসতে হবে, অথবা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদের একটু খেয়াল করতে হবে যে আমার পরিবারের সদস্যটা ভুগছে, তাকে আমার নিয়ে যাওয়া উচিত। ওসিডি, সূচিবায়ু বা খুঁতখুঁতে স্বভাব এরকম আবার কেন হয়, মানে হঠাৎ করে উৎপত্তি কিভাবে হয়? এটা আসলে বলতে গেলে মাল্টিফ্যাক্টরিয়াল মানে কি অনেক কারণ থাকে।
বংশগতিতে থাকে মানে বংশে থাকলে হয় সেটাও কিছুটা যেমন কারেক্ট। কিছু স্টাডিতে দেখা গেছে যে মনোজাইগোটিক টুইনদের মধ্যে বেশি হয়, আবার হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে বেশি হয়। ফ্যামিলি মানে স্টাডি, টুইন স্টাডি বলে কিছু স্টাডি হয়েছিল, সেগুলোতে কিছুটা প্রমাণিত যে বংশগতির কিছু প্রভাব আছে, জেনেটিক কিছু প্রভাব আছে। আবার কিছু ডিজিজের সাথে রিলেশন আছে, ব্রেইনের কিছু ডিসঅর্ডার, কিছু নিউরোকেমিক্যাল চেঞ্জ, সেরোটোনিন লেভেলের কিছু অ্যাবনর্মালিটি, এগুলোও কিন্তু রেসপন্সিবল ওসিডির জন্য। সো অনেক রকম ফ্যাক্টর আছে যেগুলো সব কিছু মিলে আসলে ওসিডি তৈরি করে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ইনফ্যাক্ট আপনার বাচ্চাদের ক্ষেত্রে কীরকম, বয়স্কদের ক্ষেত্রে কীরকম, আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছে আগে। হ্যাঁ, যে ভিউয়ার্স কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, আমি বসুন্ধরা থেকে বলছিলাম। জি, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন? আসলে প্রবলেমটা আমার ফ্যামিলি। জি, আসলে আমার হাজবেন্ড মেনলি আসলে সবকিছুতেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, যেগুলো আসলে লাইক অফিস থেকে এসে মানে প্রায় ঘন্টাখানিক মতো সবকিছু ওয়াশ করে থাকবে। হ্যাঁ, মানে এইটা আসলে পেইনফুল একটা বিষয়। আসলে আমি ওকে বোঝাতে পারছি না যে সে আছে কি আছে না। একটু ম্যাডাম যদি এই ব্যাপারে কিছু বলেন, মানে যে কোনো বিষয়ে খুঁতখুঁতে স্বভাবের বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। আসলে আমরা আমরা ডাক্তার এখনো দেখিয়ে নেই, কিন্তু আসলে আমি ম্যাডামের চেম্বারটা কোথায় বা কি এটা জানতে চাচ্ছিলাম, যদি দেখা করতে পারতাম। ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। আসলে আমি যেটা প্রথমেই বলছিলাম যে এগুলো তো আমাদের স্বভাবের মধ্যেই থাকবে, বিষণ্ণতা, খুঁতখুঁতে স্বভাব, উদ্বিগ্নতা, এগুলো আমাদেরই মানে চরিত্রের কিছু বৈশিষ্ট্য। কিন্তু উনার এই আচরণটা যদি আপনার দেখা যায় যে আপনাদের বেশিরভাগ ফ্যামিলি মেম্বারের নিতে সমস্যা হচ্ছে, ওনার এই আচরণটা বা এই ব্যবহারটা দেখা যায় যে অন্যদের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে, ওনাকে যদি খুব ভালো করে জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে যে হ্যাঁ, হয়তো ওনারও এটা কষ্টের কারণ, যে উনি খুব বেশি ঠিকঠাক না হলে ওনার খুঁতখুত লাগে। ওই চাদরের কোনাটা একটু কেন ঝুলে থাকলো, ওইটা একটু বাঁকা হয়ে থাকলো কেন, ওটা ঠিক জায়গা মতো থাকলো না কেন, ওনার নিজেরও কিন্তু এই ছোটোখাটো ব্যাপারে ডিস্টার্ব হয়তো ফিল করে এবং সেজন্যই হয়তো বারবার বলে বা আপনাদেরকে বলে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে তাকে যদি একটু নিয়ে আসতে পারেন, সে নিজেই, আমরা কিছু স্কেল ইউজ করি, অনেক সময় তার সাথে কথা বলে প্রশ্ন করে তার মধ্যে থেকে প্রবলেমসগুলো বের করে আনার চেষ্টা করি, তাহলে তার নিজেই কিন্তু উনি বুঝতে পারবে যে হ্যাঁ, এটা আমার জন্য সমস্যা হচ্ছে, আমার পরিবারের জন্য সমস্যা হচ্ছে, এবং তখন হয়তো দেখা যাবে যে উনি ওনার এই স্বভাবগুলো পরিবর্তন করার জন্য আমাদের সাহায্য হয়তো নিতে রাজি হবে। তা আপনারা বললে অনেক সময় একরকম ফ্যামিলি মেম্বার, আর আমরা বলা অনেক সময় একটু ডিফারেন্ট হয়, যে আমরা আসলে ঠিক তাকে পয়েন্ট করে দেখিয়ে দিই তো যে কোন জায়গাটা আসলে তার প্রবলেম বা এই কোন জায়গাটা আসলে ঠিক করা প্রয়োজন, তখন হয়তো তিনি এগিয়ে আসবেন এই চিকিৎসা পদ্ধতিতে। আমার মনে হয় আপনি আপনার কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করেন, তারা তাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে আর কি। জি, ধন্যবাদ আপা আপনার পরামর্শের জন্য। এবং আপনি যিনি ফোন দিয়েছিলেন বসুন্ধরা থেকে, আপনাকে জানাতে চাই আপা বারডেমে আছে, আপনি ইচ্ছা করলে বারডেমে যেতে পারেন, বারডেমে যে আপনি দেখা করতে পারেন বা আপনার নিকটস্থ কোনো সাইকিয়াট্রিস্টের সাথেও যে দেখা করতে পারেন। আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ জি, দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আই থিঙ্ক কেটে গিয়েছে, উই সরি ফর দ্যাট। আপনি চেষ্টা করতে থাকুন আরেকবার ফোনের জন্য, আমরা অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবো। আপা আমরা কথা বলছিলাম, বাট এই যে একটু আগে যে আপা ফোন দিল, উনি ওনার হাজব্যান্ডের কথা বলছিল। আপা এই রোগগুলো যখন হয়, মানে ওসিডি পর্যায়ে চলে যায়, আপনি ছোট করে প্রথমে বলে দিয়েছেন নর্মাল লাইফ যখন ব্যাহত হয় তখনই এই রোগটার কিছু স্কেল আছে, আপনি শনাক্ত করবেন, কিন্তু অন্যান্য লক্ষণ কি কি হতে পারে? আচ্ছা, হ্যাঁ, অন্যান্য আরও মানে পেশেন্ট শুধু এই খুঁতখুঁতে স্বভাব নিয়ে আসবে তাই কিন্তু না, জি, আরও অনেক কিছু নিয়ে আসতে পারে। যেমন এই যে খুঁতখুঁতে স্বভাব, তার যে সব কিছু দিয়ে সে বিরক্ত হয়, খুঁতখুঁত করে, ছোটোখাটো ব্যাপারে তার মনোযোগ চলে যায়, ইরিটেবল থাকে, আসলে খুব অল্পতেই বিরক্ত হয়ে যায়, কনসেন্ট্রেট করতে পারে না। সো দেখা যায় কি আলটিমেটলি পেশেন্টরা অন্যান্য সমস্যা নিয়ে আসে, এসেই কিন্তু এই লক্ষণগুলো হয়তো আগে বললো না, হয়তো সে বলল যে এই যে অনেক দিন ধরে এটা ভুগতে ভুগতে সে বিষণ্ণ হয়ে যেতে পারে, সে অতিমাত্রায় টেনশনে ভুগতে পারে। আপা বিষণ্ণ হয়ে যেতে পারে, টেনশন হয়ে যেতে পারে। এখান থেকে আরো ফিরে আসবো, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। যে দর্শক কেউ বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসলে আমি নেত্রমালী থেকে মাজিদা। জি, বলুন কি ধরনের আমি সমস্যা আমার ফেস কথা করছেন? বলতেছি, আমার নিজের কথা বলতেছি। জি প্লিজ।
যে আপনি আসলে আমার অনেক সময় অনেক কিছু যে খুঁতখুঁতে স্বভাব, বা একটা কথা দুবার বললে আমি নিজেই কেন জানি আমি নিজে একটু অন্য মতো হয়ে যাই, উত্তেজিত কিরকম জানি লাগে, আর একটুতেই মাথাটা লাগে যায়, কেমন জানি হয়ে যায় আর কি। জি আপা জিজ্ঞেস করতে চান কিনা কিছু? জি আচ্ছা, আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার এইটা কতদিন ধরে চলছে এই সমস্যাটা? এটা বেশ অনেকদিন ধরে। তাছাড়া আমি একজন টিচার। আপনি কি দিনের বেশিরভাগ সময় অনেক সময় একদিনই ক্লাস করে আসলাম, ক্লাস করে আসার পর দেখা যাচ্ছে যে আমার মাথা লাগে যাচ্ছে। আচ্ছা, আপনার দিনের বেশিরভাগ সময় মনটা কেমন থাকে? মন খারাপ থাকে নাকি টেনশনটা বেশি থাকে? টেনশনটা কম রাখার চেষ্টা করি আর কি, যাতে কম কম থাকে সেদিকে একটু ভালো ইয়ে করি। আর কথা হচ্ছে যে দিনের বেশিরভাগ যেহেতু বাইরেই থাকতেছে এই জন্য একটা ভালোই থাকি, অনেক সময় খারাপ লাগে, তারপর আর কি নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আচ্ছা, ইদানিং কাজের চাপ বেড়ে গেছে কিনা আপনার? কাজের চাপ না, ক্লাসের চাপ। ক্লাসের চাপ বেড়ে গেছে। ওকে, ঠিক আছে। আমার যতটুকু শুনে মনে হচ্ছে যে আপনি একটু হয়তো প্রেশারে আছেন, ওয়ার্কলোড বা ওয়ার্ক প্রেশার যেটাই হোক। সো অনেক সময় আমরা যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমাদের মানসিক চাপগুলা, তাহলে এটা বিভিন্ন রকম উপসর্গ তৈরি করতে পারে। তার মধ্যে একটা যেটা আমরা আগে আলোচনা করছিলাম যে ইরিটেবল হয়ে যাওয়া, অল্পতেই খিটমিটে হয়ে যাওয়া, বিভিন্ন রকম শারীরিক উপসর্গও আসতে পারে ইভেন, যেমন মাথা ব্যথা, কনসেন্ট্রেট করতে না পারা, খাবারের হজমের সমস্যা, ঘুমের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, শারীরিক উপসর্গও আসতে পারে। তো এই ব্যাপারটাই আমরা একটু আগে আলোচনায় নিয়ে আসছিলাম আসলে, যে মানসিক সমস্যাগুলো আমরা অনেক সময় ওভাবে এক্সপ্রেস করতে পারি না। তো দেখা যায় যে ফিজিক্যাল কমপ্লেইনগুলো যখন আসা শুরু হয় তখন সেটা এক্সপ্রেস করাটা ইজি হয়, এবং আমরা ওইটা নিয়েই সাধারণত ডক্টরের কাছে যাই। যেমন আপনি বললেন যে খারাপ লাগছে, শারীরিকভাবে খারাপ লাগা বা মাথা ব্যথা বা আনইজি লাগা, মাথা ঘুরানো, অনেকের হয়তো বমি বমি ভাব হয়, খাবার হজম হয় না, পেটের সমস্যা হয়, বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু রুগীরা আমাদের কাছে আসে। সো আমাদের পরবর্তী স্টেপসগুলো হয় যে তার মানসিক এটা কেমন, দিকটা কেমন আছে সেটা খুঁজে বের করা এবং ডায়াগনোসিসে নিয়ে আসা। আমার মনে হয় আপনি যদি একটু সময় করে আমাদের সাথে এসে বসেন, আরও অনেক কিছু জানার আছে, যে আপনি আপনার রিলেশনসগুলো কেমন যাচ্ছে, আপনি অ্যাচিভমেন্টসগুলো কেমন আছে, আপনার ঘুমের সমস্যাটা সম্পর্কে আমরা জানতে পারি না। আসলে টিভিতে এত খোলামেলা তো আসলে আলোচনা করা যায় না। আপনি একটু সময় নিয়ে আমার মনে হয় কাছাকাছি কোনো সাইকিয়াট্রি বা সাইকোলজিস্টের সাথে কথা বললে আপনার প্রবলেমটা অবশ্যই সলভ হবে। এবং আপনি এখন এই সময় যেটা করতে পারেন যে একটু রিল্যাক্সেশন ট্রাই করতে পারেন। ইউটিউবে বিভিন্ন সার্চ দিয়ে দেখতে পারেন, নিঃশ্বাসের ব্যায়াম আছে, রিল্যাক্সেশন আছে, এগুলো যদি একটু ট্রাই করেন আমার মনে হয় যে টেম্পোরারি আপনি কিছু রিলিফ পাবেন, এবং এটা যদি মাইল্ড ফর্মে হয় তাহলে আপনি এটা থেকে উঠে আসতে পারবেন। কিন্তু যদি না পারেন তাহলে আমার মনে হয় যে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের হেল্প দরকার হবে। আমার রিসেন্টলি খুব ওয়ার্কলোড অনেক বেশি, লাইক আমার অন অ্যাভারেজ আই থিঙ্ক 15 থেকে 16 ঘন্টা মাঝে মাঝে বেশিরভাগ সময় আমার কাজ করতে হয় অ্যাভারেজ, বা আরও বেশি কাজ করতে হয়। তো তখন আমি রিসেন্টলি ফেস করছি যেটা, আমার প্রচণ্ড মাথা ব্যথা, এবং মাথা ব্যথাটা যাই না, আর আমি ঘুমের ওষুধ বা রিল্যাক্সেশন যে কোনো ট্যাবলেট আমি খেতে খুব না পারতেই খাই না। আমি এরকম একটা, আমি যেহেতু আমি অনেক ওয়ার্কআউট করি, বাট তার পাশাপাশি দেখলাম হঠাৎ করে আমি অনেক আমার বাসায় ক্যাট আছে, আমি প্রতিদিন এভরিডে আমি আমার স্ট্রে ডগ যেগুলো সামনে থাকে ওদেরকে খাওয়াই, আমি সারাদিন হাত ধুচ্ছি। এবং পরে আমি যখন নিজে এটা দেখলাম সারাদিন আমি হাত ধুচ্ছি এবং ঘরে এটা নাই কেন, আমি খুব বেশি কনসার্ন হয়ে গিয়েছি। তখন আমি নিজের থেকে একটু কথা বলে আমি নিজেকে কনসাল্ট করে আমি চেঞ্জ করার চেষ্টা করছি। এবং আমি সবসময় চেষ্টা করি আমার ইমোশন বা আমার যে কোনো কিছু যেন আমার নিয়ন্ত্রণে থাকে, এবং সেটার জন্য মাঝে মাঝে ভালো মিউজিক শোনা, ঘুমানোর সময় একটা মিউজিক শোনা, বা টাইমলি একই সময়ে ঘুমাতে যাওয়া, যেই ব্যাপারগুলো আপনারা সবসময় সাজেস্ট করেন সেগুলো আমি নিজেও করার চেষ্টা করি। হ্যাঁ, তো সেগুলো যদি কিছু আপনি যদি দর্শকদের সামনে বলতেন, যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইউটিউবে বিভিন্ন রিল্যাক্সেশনের জন্য বিভিন্ন ফর্ম আছে, টেকনিক আছে, কি হতে পারে আপনি একটু যদি বলতেন। হ্যাঁ, আপনি তো অনেকগুলাই ইউজ করছেন দেখলাম। আসলে হচ্ছে যে মানে ওয়ার্কলোড তো থাকবেই, কাজের চাপ, আমরা যত অ্যাক্টিভ থাকবো ততই ভালো থাকবো, কিন্তু আমাদেরও নেওয়ার একটা লিমিট আছে আসলে। হ্যাঁ, লিমিটের বাইরে যখন চলে যায় তখন সেটা একটু চাপ হয়ে যায়, তখনই নেওয়াটা মুশকিল হয় আসলে।
এবং আপা এটাও একটু আপনি মেনশন করবেন, সবার কিন্তু অ্যাডাপ্ট করার ক্ষমতা বা সবার একই কাজ করার লোড নেওয়ার ক্ষমতা বা চিন্তা করার ক্ষমতাটাও কিন্তু সেম না, অবশ্যই। এবং হচ্ছে সবার ঘুমের, যেটা আপনি ঘুমের কথা বলছিলেন, ঘুমের নিডটাও কিন্তু এক একজনের এক এক রকম। কারো একটু বেশি ঘুম লাগে, কারো একটু কম লাগে। এটা কিন্তু ডিপেন্ড করে। আমি একদম ফিক্স করে একজনকে বলে দিতে পারি না যে এতটুকু সময় ঘুমাতে হবে। সে হয়তো ওইটুকুতে ফ্রেশ ফিল করবে না, তার হয়তো আরেকটু বেশি লাগে। পার্সন টু পার্সন ভ্যারি করে। ওই রিল্যাক্সেশনের টাইমটাও ভ্যারি করতে পারে, যে কারো হয়তো একটু বেশি ব্রেক নিতে হয়, কারো একটু কম ব্রেক নিতে হয়। সো এই ফিজিক্যাল ফিটনেস বলেন, আপনার মেন্টাল ফিটনেস বলেন, অনেক কিছুর সাথে কিন্তু এগুলা রিলেটেড। সো অবশ্যই আমাদের ফিটনেস বাড়ানোর দিকে তো চেষ্টা থাকতেই হবে, কিন্তু তারপরেও যেটা আমি যতটুকু আমার দায়িত্ব সেটা যেন ঠিকভাবে করতে পারি, সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটু ব্রেক নিয়ে করা, একটু রিল্যাক্সেশন রাখা। রিল্যাক্সেশন মানে হচ্ছে যে কাজটা করতে আমি পছন্দ করি, আসলে নিজের শখের কাজ, এইটুকুর জন্য কিছুটা হলেও সময় রাখা। হ্যাঁ, আপনি 15 ঘন্টা কাজ করছেন, কিন্তু তার মধ্যে আপনাকে 1 ঘন্টা ফিজিক্যাল ওয়ার্কআউট তো বের করতেই হবে টাইম। আপনাকে কিছুটা সময় বের করতে হবে আপনার শখের কাজ যেটা, সেটা করার জন্য। আপনি যেমন ওয়ার্কআউট তো খুবই কষ্ট আপা, এটা একেবারে মি টাইম। আমি তো এখন মি টাইমের মধ্যে এটা ফেলি না, মানে এটা ওয়ার্কআউট করা শুধু ফিজিক্সের জন্য না, এটা মেন্টাল অনেক স্ট্রেসও কিন্তু রিলিফ করে। হ্যাঁ, অবশ্যই সেজন্য বলে এটাকে রাখতেই হবে। অনেকে মনে করে যে না, এটা বোধহয় আলাদা প্রেশার হবে একটা। অবশ্যই না, এটা বরং রিলিফ হবে, বাট খুবই কষ্টের, মানে আমার কাছে খুবই কষ্টের। জি, কিন্তু আপনি ফিট আছেন, সেটা তো ফিল করতে পারেন। মানে আই রিয়েলি লাভ মাইসেলফ। দর্শক, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে কোনো ধরনের মানসিক সমস্যা নিয়ে থাকতে হলে বা আপনি মানসিক সমস্যা থেকে তো যদি বেরিয়ে আসতে চান বা নিজের জন্য কাজ করতে চান, নিজেকে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। আমি নিজেকে খুব ভালোবাসি, তো সেখান থেকে আপা সবসময় নিজের জন্য কাজ করি। আপা আপনার কাছে ফিরে আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো। জি দর্শক, কে বলছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছি, লাভলি আক্তার। জি, বলুন কি ধরনের সমস্যা ফেস করছেন? আমি সবসময় মানে একটা মাথা ব্যথা থাকে, আমি একা থাকি তো বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে, বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে চলে আসে। জি, আর ঘুম আসে না, আর ঘুমাইতে গেলে মানে আমি চাই না কোনো চিন্তা আসুক, তারপরও মানে বিভিন্ন ধরনের কথা আমার মাথার মধ্যে আসে। জি, আচ্ছা, বিভিন্ন ধরনের চিন্তা আসে, তাই না? মানে আপনার একের পর এক অনেক রকম চিন্তা মাথার মধ্যে আসতে থাকে, একটার পর একটা, তাই তো? মানে একই চিন্তা বারবার করে ঘুরে ফিরে আসে সেরকম, নাকি বিভিন্ন চিন্তা আসে? বিভিন্ন ধরনের চিন্তা আসে। অল্পতে একটু অস্থির হয়ে যান, মনটা ছটফট করে? হ্যাঁ, অল্পতে ছটফট, মানে অনেক এরকম হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার সমস্যাটা কত দিনের? 6 মাসের বেশি হবে? জি, অনেক দিন ধরে এরকম সমস্যা, আর ইদানিং 15-20 দিন ধরে এই সমস্যাটা বেশি হইতেছে। আচ্ছা, আমি যতটুকু শুনে বুঝতে পারছি যে আপনার 6 মাসের বেশি যদি সমস্যাটা হয় এবং যদি সব কিছু নিয়ে আপনার টেনশন আসে, একের পর এক বিভিন্ন জিনিস নিয়ে টেনশন হয় এবং সেটার কারণে আপনার ঘুমের সমস্যা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এগুলো সবগুলোই উপসর্গ। কিন্তু আমরা এটাকে উদ্বেগজনিত সমস্যা বলি বা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি। আমার মনে হয় আপনি এই সমস্যাটায় ভুগছেন। তো এটা থেকে বের হতে হলে আপনি চান না যে চিন্তাগুলো আসুক, তারপরেও বিভিন্ন রকম আজেবাজে চিন্তা আপনি ঘুমাতে গেলেই আসতে থাকে। তো এটাকে বন্ধ করতে হলে আপনাকে এই চিন্তার মাত্রাটা কতটুকু, আমাদের সাথে সরাসরি যদি এসে সময় নিয়ে একটু কথা বলেন, আমাদের প্রথমে বুঝতে হবে যে মাত্রাটা কতটুকু। যদি সেটা সামান্য হয়, তাহলে আমরা আপনাকে কিছু কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটাকে বলে সেরকম কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে বলবো, তাহলে হয়তো আপনার আর ওষুধের প্রয়োজন হবে না। কিন্তু এটা যদি বেশি মাত্রায় দেখি আমরা যে একটু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বা আপনি সাইকোথেরাপি এখন নিতে পারবেন না, বা যে পয়েন্টগুলো আমরা বলবো আপনি হয়তো ফলো করতে পারবেন না, মানতে একটু কষ্ট হবে, তখন আমরা কিছুদিন প্রথমে আগে ওষুধ শুরু করে নেই, ওষুধ চলা অবস্থায়, তারপর আমরা সাইকোথেরাপি সাজেস্ট করি। তো আমার মনে হয় যে আপনি কোনো নিকটবর্তী সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে কথা বললে আপনার চিকিৎসা শুরু হলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই উঠে আসতে পারবেন। এবং যেটা অবশ্যই করবেন না যে ঘুমের ওষুধ খেতে থাকবেন না। ঘুমের ওষুধ নিজে থেকে নিয়ে খেতে থাকলে, আমি এটা সবসময় বলি, আমার সব রুগীদেরকে বলি এবং পরিচিত সবাইকেই বলি যে ঘুমের সমস্যা হলেই যেন পট করে কেউ ঘুমের ওষুধ না খায়, কারণ একবার খাওয়া শুরু করলে অনেক সময় হয় কি এটাতে অভ্যস্ততা চলে আসে, তখন এটা থেকে উঠে আসে আবার আরেকটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সো আপনি ঘুমের সমস্যা হচ্ছে বুঝলাম, কিন্তু আপনি স্লিপ হাইজিন বলে কিছু জিনিস আছে, এটা যদি দেখতে পারেন সেটা ফলো
ফলো করতে পারলে ভালো আপনার ঘুমটা ঠিক করার জন্য, কিন্তু ঘুমের ওষুধ নিজে থেকে খাওয়াটা ঠিক হবে না। যদি সেরকমই সমস্যা হয় আমাদের কাছে আসেন, আমরা কোন ওষুধটা কতদিনের জন্য নিতে হবে আমরা সেভাবে বলে দিলে আপনার জন্য উপকার হবে। জি, আশা করি আপনি সেরে উঠবেন। জি দর্শক, ধন্যবাদ আপনার ফোনের জন্য। ইনফ্যাক্ট উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার ফোন দিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ কাছে আছে, হ্যাঁ, ওখানে আপনি যেতে পারেন এবং অবশ্যই ওখানে একজন মনোরোগ বিশেষজ্ঞ থাকবে, তার সাথে দেখা করলে আপনি হয়তো বা উপকৃত হবেন। বলে আমাদের আরেকটা ফোন আছে, আরেকটা ফোনে নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি দর্শক বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি রংপুর থেকে বলছিলাম, মোহাম্মদ লাইবুল ইসলাম। জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন? আমার এক চাচাতো ভাই মানে সবসময় রাগ অবস্থায় থাকে, মানে কোনো কথা আর কি করে নিতে পারে না, সবসময় রাগ অবস্থায়, খুঁতখুঁতে অবস্থায় এরকম। জি আচ্ছা, রাগ অবস্থা বলতে কি মানে উনি নিজেকে একটু বড় বড় ভাব করেন কিনা, মানে উনি যা বলবে সেটাই ঠিক, ওনার কথাই মানতে হবে এরকম? মেজাজটা একটু মানে হট থাকে এরকম অবস্থা। মেজাজটা হট থাকে। আচ্ছা, মেজাজটা যদি হট থেকে থাকে, আপনি যেটা একটু আগে বলছিলেন খুঁতখুঁতে স্বভাব, সেটা কি ওনার আছে খুব বেশি মাত্রায়? জি জি। আচ্ছা, খুঁতখুঁতে স্বভাব বেশি মাত্রায় থাকলে সেটা আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি, ওসিডি বা সূচিবাই বাংলা যেটা বলে, সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। তো যাদের এটা থাকে তারা একটু রেগে থাকে, এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, কারণ তার মনের মধ্যে কিছু চিন্তা আসে তো যেটা সে বন্ধ করতে পারে না, তখন ওইটা তার বিরক্তির কারণ হয়। তো অন্যের উপর সেই রাগটা দেখা যায় যে ঝাড়তে থাকে, অল্পতেই বিরক্ত হয়ে যায়। তো আমার মনে হয় যে সে তাকে একটু বুঝান যে সে যে এত খিটমিটে মেজাজে আছে এটা তার জন্য কষ্টের, যেমন আপনাদের জন্য কষ্টের কারণ হচ্ছে, এবং এটার চিকিৎসা নিলে ঠিকভাবে চিকিৎসা নিলে উনি এটা থেকে বের হয়ে আসতে পারবে, ওনার জন্য এই কষ্টটা কমবে। ওনাকে একটু বুঝিয়ে আমাদের কাছে নিয়ে আসতে পারলে আমরা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টরা তাকে তার রোগের মাত্রা অনুযায়ী চিকিৎসা দিলে উনি কিন্তু এটা থেকে সেরে উঠবে এবং আপনারাও একটু আরাম পাবেন। আশেপাশের লোকজনেরও কষ্ট হয় আসলে। ওষুধের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব? হ্যাঁ সম্ভব, সেটা বুঝে যে উনার আসলে এটা কতটুকু, মাত্রাটা কতটুকু, ওষুধ আসলেই লাগবে কি লাগবে না। যদি ওষুধ প্রয়োজন হয় তাহলে ওষুধ দিয়ে উনি এটা থেকে উঠে আসতে পারবে। আপা, আপনি একটা জায়গায় থেমেছিলেন যেখান থেকে আপনাকে আমার অ্যাকচুয়ালি সরাতে হয়েছে ফোনের জন্য, ডিপ্রেশন নিয়ে। অনেক ডিপ্রেশন থাকলে বা উদ্বিগ্নতা থাকলে, অ্যাংজাইটি থাকলে সেখান থেকে আমরা বলছিলাম যে আসলে কি কি নিয়ে সমস্যা নিয়ে আসতে পারে। জি, যে মানে সূচিবাই যে আছে বা এই ওসিডি যে আছে হয়তো ডাইরেক্ট সেই কথাটাই এসে বলে না। জি, অনেক সময় হয়তো বললো যে তার মন খারাপ হচ্ছে, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, বা সবকিছুতে খুব বিরক্ত লাগে, যে একটু আগেই যে আমাদের যে দর্শকটা বলছিলেন কিন্তু এইরকম সিমটমই বলছিলেন, মাথা ব্যথা হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, এইসব নিয়ে আসে। তো তখন কিন্তু আমরা যখন একটু ডিগ করতে থাকি যে তার অন্যান্য আর কি সমস্যা, বাসায় কোনো প্রবলেম আছে কিনা, তখন আমরা এই ওসিডির দিকেও কিছু জিজ্ঞেস করি। কারণ হচ্ছে কি ওসিডিটা পেশেন্ট অনেক সময় ইগনোর করে, যেটা বলছিলাম যে মনে করে যে আচ্ছা এটাই বোধহয়, করতে করতে সে ইউজ টু হয়ে যায়। আবার ফ্যামিলি মেম্বাররাও হয়তো তাকে অ্যালাউ করতে থাকে যে আচ্ছা করতেছে করুক, ঠিক আছে করতে দেই, হয়তো অতটা বদার করলো না, সে করতেই থাকে, কিন্তু তার জন্য তো কষ্টের। সো আলটিমেটলি দেখা যায় যে ডিপ্রেশন ডেভেলপ করে। আবার ডিপ্রেশন কোমরবিড বলি আমরা, যে এটার সাথে ডিপ্রেশন আলাদাভাবেও থাকতে পারে। সো ওইটা নিয়ে হয়তো আসলো, বা টেনশনের সমস্যা নিয়ে আসলো, বা ঘুমের সমস্যা, মাথা ব্যথা, এসব নিয়ে আসলো। সো অন্যান্য লক্ষণ নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে। যখন আমরা তাকে কোয়েশ্চেন করি তখন দেখা যায় যে আসলে বেসিক রিজনটা হচ্ছে ওসিডি। তো তখন আমাদের কিন্তু ওসিডিটাকে টার্গেট করেই ট্রিটমেন্ট করতে হয়। তো যখন ওসিডিটা ভালো হয়ে যায় তখন তার এই বাকি সিমটমসগুলোও ঠিক হয়ে আসে। আবার আরেকটা জিনিস দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে একটা মানুষ অনেক সময় নিজে বুঝতেই পারে না যে সে কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ডাক্তারের কাছে আসলে তো সে ডেফিনেটলি সেটা আইডেন্টিফাই করতে পারে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তার ওসিডি সমস্যা বা মানসিক কোনো ধরনের সমস্যা থাকলে সে মনোরোগ বিশেষজ্ঞের কাছে না যেয়ে নিউরোলজিস্টের কাছে যাচ্ছে বা মেডিসিনের ডক্টরের কাছে যাচ্ছে। সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন দর্শক? আসসালামু আলাইকুম। আসসালাম। জি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, আমি ঢাকা মুগদা থেকে বলছি। জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন? মানে আমার মেয়ে 16 বছর বয়স আর কি ওর। জি, ও মেট্রিক দিছে, এখন কলেজ ভর্তি করাবো, কিন্তু ও মানে পরীক্ষা চলাকালীন তখন ওই বারবার বেহুশ হয়ে যেত, স্কুলে বেহুশ হয়ে যেত। তারপরে আমি ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি,
সাইক্রিটও দেখানো হয়েছে, কিন্তু ওনারা বলতেছে যে এরকম কিছু না। মানে অনেক ডাক্তার দেখাইছি আমি, পরবর্তীতে প্রাইভেটও দেখাইছি ইসলামিয়ায়, কিন্তু ওষুধ দিচ্ছিল অনেকদিন। ওষুধ খাওয়ার পরে এখনো মাঝে মধ্যে মানে খুব খিচে একদম মানে অজ্ঞান হয়ে যায় কয়েক মিনিটের জন্য। ডাক্তার আমাকে বলছে ও যখন খিচে অজ্ঞান হয়ে যাবে তখন আপনারা কেউ ওকে ডাকবেন না, ও নিজে নিজে উঠে যাবে। আর যদি আপনারা ওকে ডাকেন বা পানি টানি কিছু দেন তাহলে ও মানে ওর অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। আমরা ওরে ডাকি না, ও যখন এরকম হয়ে যায় তখন আর ডাকি না, কিন্তু পরে ঠিক হয়ে সব ভুলে যায় কি হয়েছে, কিছু মানে কিছুই মনে থাকে না ওর, আর ওর প্রতি রেগে যায়। মানে আচ্ছা, তারপর মানে আমি একটু জানতে চাইতেছি, মানে আমার মানে শান্তি লাগে না। এখনো ও অসুস্থ বলতেছে, আজকেও বলতেছে ওর মনটা খুবই খারাপ, ঘর থেকে যেতে চায় না, কোথাও যায় না। আগে তো প্রোগ্রাম করতো, ও শিল্পকলার স্টুডেন্ট, শিশু একাডেমির স্টুডেন্ট, গান শিখাইছি 4 বছর, নাচ করছে 7 বছর, বুলবুল একাডেমিতে অনেক প্রোগ্রাম করছে, বিটিভিতে, এটিএন বাংলায়, 21 টিভিতে, তারপরে আর টিভিতে, কিন্তু এখন ওই কিছুই করতে চায় না। ও এখন কিছুই করবে না, ও ঘরেই থাকতে পছন্দ করে। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে আপনার এই ওর যে সমস্যাটার কথা বললেন এটাকে আমরা কনভার্সন ডিসঅর্ডার বলি। আগে হিস্টেরিয়া বলতো, যে ও যে পরে মনে করতে পারে না, এটা হচ্ছে একটা পার্ট, এটাকে ডিসোসিয়েশন বলি। তো এই সমস্যাগুলো সাধারণত কোনো মানসিক চাপ থেকে হয়। ওর মনের মধ্যে কোনো একটা দুঃখ বা কষ্ট আছে যেটা সে খুব সহজ করে বলতে পারছে না আপনাদের কাছে। তো এইটার চিকিৎসা মানে আমি একটু বলি। হ্যাঁ বলেন। ও মানে একই স্কুলে পড়াশোনা করছে, কিন্তু ওর লাইফে কোনো ফ্রেন্ড আর কি আসে নাই, মানে মেয়ে ফ্রেন্ডই, কিন্তু একজন আসছে ক্লাস 9-এ যখন পড়ে। ওর জন্য অনেক সময় মন খারাপ থাকতো ওর, এখনো থাকে। ও যদি একটু রাগ করে বা কথা না বলে ওর মনটা অনেক খারাপ থাকে, কিন্তু ও যখন আবার ওর সাথে কথা বলে তখন ও ভালো থাকে। আচ্ছা, তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি ওষুধের কথা বললেন, তো ওষুধটা কিন্তু এই রোগটার ক্ষেত্রে ওষুধটা কিন্তু মেইন না, ওষুধ একটা পার্ট, কিন্তু মেইন হচ্ছে সাইকোথেরাপি। ওর কিন্তু সাইকোলজিস্টের কাছে খুব ঘন ঘন যে কয়দিন পর পর ওনারা ডেট দেয়, রেগুলার যে কয়টা সেশন ওনারা বলে সেই কয়টা সেশন পুরা করতে হবে। মানে আপনার কাছে বলা, আপনি ফ্যামিলি মেম্বার বা পরিবারের সদস্য বা বন্ধু বান্ধব যেই হোক তার কাছে বলা, এবং একজন প্রফেশনাল যে দায়িত্ব নিয়ে সাইকোলজিস্ট যে শুনবে তার শোনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সে কিন্তু আপনার মেয়ের সমস্যাগুলো ধরে দিতে পারবে এবং ওকে কিভাবে নিজেকে সংশোধন করতে হবে সেই দিকটা বলে দিতে পারবে। সেটা কিন্তু আপনারা মা হিসেবে, পরিবার সদস্য হিসেবে যেভাবে বলবেন সেটাতে কাজ অতটা হবে না। একটু এখানে আপনার একটু পেশাগত সাহায্য অবশ্যই দরকার। উনি কিন্তু যাচ্ছেন, উনি কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে, উনি জাস্ট মানসিক সমস্যার শান্তির জন্য। কথা শুনে যেটা মনে হলো যে উনি ওষুধের উপর এমফাসিসটা বেশি দিচ্ছে, উনি মনে করছে যে ওষুধে ভালো হয়ে যাবে, কিন্তু এখানে সাইকোথেরাপির রোলটা আসলে নিতে হবে। ধন্যবাদ আপা আপনার পরামর্শের জন্য। ইনফ্যাক্ট আমাদের সময় খুব বেশি নেই, বাট দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনি যিনি লাস্টে আমাদেরকে ফোন দিয়েছিলেন ঢাকা মুগদা থেকে, তাকে জানিয়ে দিতে চাই যেটা আপা বললো, শুধু মেডিসিনের উপর না, বাট সাইকোথেরাপির উপরও আপনার ইম্পর্টেন্স দিতে হবে। এবং দর্শক আজকে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এবং খুব ডেইলি লাইফের একটা প্রবলেম নিয়ে কথা বলছিলাম, যে খুঁতখুঁতে সমস্যা বা ওসিডি সমস্যা। এই খুঁতখুঁতে নর্মাল সমস্যা থেকে মাঝে মাঝে কিন্তু ওসিডিতে আসলে একটা রোগের কারণ হয়ে দাঁড়ায়। রোগের কারণ যেন না হয়ে দাঁড়ায় সেই বিষয়ে আপনাকে এবং আপনার প্রিয়জনকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে আগামী শুক্রবার ঠিক রাত 8টায় সরাসরি দেখা হবে আবারও আমাদের ঘরমুন জানালাতে। আল্লাহ হাফেজ।